আচ্ছা দেখো, এই যে হাইড্রোজেন এবং অক্সিজেন, দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন নিয়ে পানি গঠিত হয়েছে, হাইড্রোজেন এবং অক্সিজেন, তাই না? এখন কথা হলো যে তাহলে পানির রাসায়নিক সমীকরণটা কি? H2+O2। তাহলে দেখো, H2+O2 এটা দ্বারা তৈরি হয়েছে কি? পানি। এখানে দুইটা হাইড্রোজেন দুইটা অক্সিজেন আছে না স্যার? জি স্যার। আচ্ছা, কিন্তু এখানে কয়টা আছে? দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আমাদের এই যে টুটা, এখানে হাইড্রোজেনের সংখ্যা বোঝায়, আর এখানে আছে ওয়ান। লক্ষ্য করো, এখানে আছে ওয়ান। ওয়ান। আচ্ছা, এটা যদি আমরা ইসে সাজাই, অর্থাৎ বিপরীত ক্রমে যোজনী যদি বুঝতে চাই, তাহলে এই যে টু, টু হচ্ছে অক্সিজেনের যোজনী, টু হচ্ছে কার যোজনী? অক্সিজেন। আর ওয়ান হচ্ছে হাইড্রোজেনের যোজনী, ওয়ান হচ্ছে হাইড্রোজেনের যোজনী। এই জন্য আমি বলেছি যোজনী আমরা মুখস্থ না করলেও চলবে, তবে মুখস্থ রাখলে ভালো হয়। যোজনী কিভাবে নির্ণয় করে সেটা আমি তোমাকে শিখাই দিব। এখন কথা হলো দেখো, এই যে রাসায়নিক বিক্রিয়াটা লিখলাম, তোমরা যখন সেভেনে পড়েছো, সেভেনে অতটা গুরুত্ব দিয়ে পড়োনি। তো এই সমীকরণটা লেখার সময় আমি এই চিহ্নটা দিয়েছি, আবার এই একটা লেখার সময় আমি সমান চিহ্ন দিলাম। এই দুইটা চিহ্নের মধ্যে পার্থক্য কি স্যার? স্যার, এখানে ও এর মধ্যে পার্থক্য ওয়ান। না না না, এই যে সমান চিহ্ন আর তীর চিহ্ন, এই দুইটার মধ্যে পার্থক্য কি? সমান চিহ্ন দিয়ে বোঝা যাচ্ছে এই দুটোর মধ্যে মানে H2+O2 সমান সমান H2O। আর আচ্ছা H2 প্লাস আচ্ছা, ও বুঝছি, টু। হ্যাঁ বুঝছি তোমার কথা, কিন্তু বিষয়টা তা না। অর্থাৎ সমীকরণ লেখার সময় সমান চিহ্ন এবং তীর চিহ্ন বোঝায়। যেমন এইটা সমান দিয়েছি, তার মানে কি? এই বাম পাশে যে কয়টা মৌল আছে, ডান পাশেও তাই থাকার কথা। সমান চিহ্নের অর্থ কি? দুই পাশেই সমান থাকবে, তাই না? জি স্যার। কিন্তু দুই পাশে কি সমান আছে? না দেখো, স্যার। এখানে দুইটা হাইড্রোজেন দুইটা অক্সিজেন, এখানে দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন আছে, সমান নেই, আছে? না স্যার। আচ্ছা, কিন্তু এখানে দুইটা হাইড্রোজেন দুইটা অক্সিজেন মিলে হয়েছে দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন, পানি। এবার লক্ষ্য লক্ষ্য করো, যদি আমরা সমান চিহ্ন প্রয়োগ করি, তাহলে অবশ্যই আমাকে সমতাকরণ করতে হবে, অর্থাৎ দুই পাশের পরমাণুর সংখ্যা সমান বানাইতে হবে। তাহলে কিভাবে বানাবো দেখো, যে এখানে অক্সিজেন দুইটা ছিল, এখানে বানাইতে হবে দুইটা, এই জন্য দুই দ্বারা গুণ করব। তাহলে দুই দ্বারা গুণ করলে দেখো দুইটা অক্সিজেন হয়ে গেছে না? অক্সিজেন দুইটা হয়েছে না? জি স্যার। আর এই দুই আর দুই গুণ করলে চার হয় না? জি স্যার। তাহলে হাইড্রোজেন কয়টা হলো? চারটে হলো না? ফোর। জি স্যার। কিন্তু এখানে হাইড্রোজেন আছে কয়টা? দুইটা। তাহলে এখন যদি এর সাথে আরো দুই গুণ করি, তাহলে এখন চারটে হয়েছে না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন কি সমান হয়েছে দুই পাশ? দেখো, হাইড্রোজেন চারটা, এখানেও আছে এখানেও আছে, অক্সিজেন দুইটা এখানেও আছে এখানেও আছে, হয়ে গেল? স্যার ওখানে বুঝছি বুঝছি, হ্যাঁ। আছে। আচ্ছা, কিন্তু এই যে উপরে আমরা এভাবে লিখছি, এখন যদি কখনো তুমি পরীক্ষা দাও, পরীক্ষা দেওয়ার সময় যদি সমান চিহ্ন আর তীর চিহ্ন, তুমি যদি বিক্রিয়াটা এই স্যার, সম টু হুম, যদি অক্সিজেন টু এর সাথে মানে গুণ করে তাহলে অক্সিজেন ফোর হবে না? না না, কেন? এই দুই, এই দুইটার সাথে, দুইটা হচ্ছে এই হাইড্রোজেন এবং অক্সিজেন দুইটার সাথেই গুণ। তাহলে ওইখানে ওই সাথে ব্র্যাকেট দিব না? হ্যাঁ, ব্র্যাকেট দিব না? না না, ব্র্যাকেট দিব না, এটা রাসায়নিক বিক্রিয়া তো, এগুলো ব্র্যাকেট দিতে হবে না। ঠিক আছে? বুঝছি। এখানে এখন দেখো, তাহলে এই যে দুই দোকানে চার, চারটা হাইড্রোজেন দুইটা অক্সিজেন সমান হয়েছে, আর এখানে সমান নাই। এখন যদি তোমাকে পরীক্ষায় আসে কোনো রাসায়নিক বিক্রিয়া, তুমি যদি সমান চিহ্ন দিয়ে করো, তাহলে এই যে গুণ করছি না, এই সমতাকরণটা তোমাকে করতেই হবে, তা না হলে তুমি জিরো পাবা। আর যদি তুমি তীর চিহ্ন দিয়ে করো, তাহলে তুমি হয়তো তোমাকে, মানে জিরো দিবে না, দুইয়ের মধ্যে হয়তো এক দিবে তোমাকে, কিন্তু জিরো দিবে দিতে পারবে না। আর এটা দিলে অবশ্যই সমতাকরণ করতে হবে। হুম, কিভাবে করলে দুই দিবে? এই যে যেমন তীর চিহ্ন দিলাম, তীর চিহ্ন দিলে সমতাকরণ করলেও চলে, না করলেও চলে। অর্থাৎ সমান চিহ্ন দিলে তোমাকে সমতাকরণ করতেই হবে, একদম ম্যান্ডেটরি। ঠিক আছে? ঠিক আছে। আর যদি তুমি এটা দিয়ে দাও, তাতে যদি নাও করো, সেক্ষেত্রে তোমাকে জিরো দেবে না কখনো এই পরীক্ষায়। তোমাকে হয়তো চারের জায়গায় দুই দিতে পারে, কিংবা এক দেবে। আর এটা যদি পূর্ব দিবে। হ্যাঁ, উপরেরটা করলে জিরো দিবে? না, উপরেরটা করলে জিরো দিবে না, নিচেরটা করলে জিরো দিবে, যদি তুমি সমতাকরণ না করো।
যদি 2 দিয়ে গুণ না করি। টু দিয়ে গুণ না করি। ও, আচ্ছা, এবার ক্লাস 7-এ এটা জানার কথা ছিল, এই বিক্রিয়াগুলো করা লাগছে, হয়তো পানির, জানি না স্যাররা করাইছে কিনা। আচ্ছা বলো তো, এখানে কি কতটুকু পরিমাণে পানি আছে? H2O তো পানির সংকেত, তাই না? এই যে পানি, তাহলে এখানে কতটুকু পরিমাণে পানি আছে? পরিমাণটা কত পানির? পানির পরিমাণ কত এখানে? আমি তো স্যার 7 এর বই পড়ি নাই। আচ্ছা যাই হোক। এখানে কোনো সংখ্যা আছে? 2, বাবা তোমার কথা শুনতে পাচ্ছি না। 2 স্যার। না না, পিছনে, এটার পিছনে কোনো সংখ্যা আছে এখানে? না এখানে তো স্যার, কোনো সংখ্যা নাই, আছে? না স্যার, এখানে আছে কত, 2? এই যে এটার মধ্যে 2 আছে না? না স্যার। আচ্ছা, তাহলে এখন লক্ষ্য করো, এখানে আছে 2, এখানে কোনো সংখ্যা নাই, কোনো সংখ্যা না থাকলে 1 থাকে। এটাকে 1 অণু পানি, এটা হচ্ছে 1 অণু পানি। আর এখানে 2 আছে, তাই 2 অণু পানি। 2 অণু। হ্যাঁ, অনুপানি। পানির পরিমাণ, যেমন আমরা চাল কিনি না, 1 কেজি চাল, 2 কেজি চাল, 5 কেজি চাল, এভাবে চাল কিনি না। 2 অনুপানি মানে কত কেজি? কত কেজি না, এরা তুমি হাতেও লাগবে না। 2 অনুপানি হাতে লাগবে না। না, হাতেও লাগবে না, মানে এতটাই কম, কারণ অণু পরমাণু খুব ছোট এগুলো তো। দেখো, পরমাণু পরমাণু যুক্ত হয়ে অণু গঠন করে। এই যে এরকম একটা ফোঁটা দিছি, সামান্য এই ফোঁটাটার মধ্যে তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু এর মধ্যে লক্ষ লক্ষ পরমাণু আছে। এই যে একটা ফোঁটা, এটার মধ্যে লক্ষ লক্ষ পরমাণু আছে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন লক্ষ্য করো, এই যে পানি, আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, তাই না? জি স্যার। পানি কত প্রকার? পানি হুম। বিশুদ্ধ ও বিশুদ্ধ শুদ্ধ। স্যার আপনি কি প্রশ্ন করেন, একটা কথা বলছেন, স্যার আপনি কি প্রশ্ন করেন যে পানি কত প্রকার, তাই না? আচ্ছা স্যার, আমি তো জানি না। আচ্ছা, এখন দেখো, পানি লেখো, পানি 2 প্রকার। পানি 2 প্রকার, লিখেছো? লিখতেছি স্যার। লিখছি স্যার। 1 নাম্বার দিয়ে লেখো, মৃদু পানি। মৃদু পানি 1 নাম্বার দিয়ে লেখো, মৃদু পানি, মৃদু, ময়রি মিরি, দয় দস্যু, মৃদু পানি। আরেকটা দিয়ে লেখো খর পানি, খর পানি। পানি 2 প্রকার, একটা হচ্ছে মৃদু পানি আর একটা হচ্ছে খর পানি। এটা কোন ধরনের পানি স্যার? বলতেছি, মৃদু পানি যে পানিটা, যেমন এটাকে আমরা বলতে পারবো, বৃষ্টি যখন হয় না, জি স্যার। 15-20 মিনিট বৃষ্টি হওয়ার পরে যে পানিটা আসবে, ওই পানিটা তুমি গ্লাসে নিবা, নেওয়ার পরে পানিটা মুখে দিবা, দেখবা যে পানিটায় কোনো স্বাদ নাই, আছে? না অর্থাৎ স্যার। ডিস্টিল ওয়াটার, যেমন ভেজাল মুক্ত পানি, সেটা হচ্ছে মৃদু পানি। আর খরো পানি, এখন যে তোমরা বাসা বাড়িতে পানিটা ব্যবহার করো, ওই পানির মধ্যে কিছুক্ষণ হাত দিয়ে রাখবা, দেখবা কি হাতটা আস্তে আস্তে সাদা হয়ে গেছে। কারণটা কি? ওটার মধ্যে ক্ষার জাতীয় কিছু আছে। বুঝতে পারছো? ক্ষার কি? ক্ষার, যেমন ধরো লবণ, বা তুমি কোনো কিছু মুখে দিলে অনেক সময় ডাট, মানে সবজি রান্না করলে মা, ডাটা রান্না করলে পরে কি মুখটা অনেক সময় টেনে টেনে নিয়ে যায় না, তখন মা বলে না এটা এই এই ডাটাগুলোতে ক্ষার বেশি, বলে না? জি স্যার। এগুলো হচ্ছে ক্ষার জাতীয় বস্তু, যেমন ক্ষার এবং ক্ষারক, এগুলো পড়াবো আমি, হ্যাঁ। এখন যেমন ধরো এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে ক্ষার কিভাবে চিনবো, যেমন H2SO4, এটা একটা অ্যাসিড, কারণ একটা প্রতিস্থাপনে হাইড্রোজেন পরমাণু আছে। তারপর এটা কি Na, স্যার?
আর হ্যাঁ, কিসের সংকেত? H2SO4। H2SO হচ্ছে সালফুরিক অ্যাসিড। ওই যে তোমাকে আমি এই জন্য আজকে এই বিজ্ঞানের প্রথম স্টার্টিংটা করতেছি, যাতে করে তুমি উপলব্ধি করো যে এই জিনিসগুলো তোমাকে আগে মুখস্থ করতে হবে। কি বলছি বুঝতে পারছো? জি স্যার, পড়ছি স্যার, প্রথম 14টা মুখস্থ হয়েছে, বাকিগুলো। প্রথম চোদ্দটা হয়েছে। জি স্যার। এরপরে ওই যে জৈব যৌগ আছে না, কিছু বাণিজ্যিক নাম রাসায়নিক নাম আছে না এরকম, জি স্যার। ওইটার মধ্যে যাই দেখো অনেকগুলো অ্যাসিড লেখা আছে, অ্যাসিড চারটা পাঁচটা অ্যাসিডের নাম লেখা আছে। H2SO4 এ লেখা আছে সালফারিক অ্যাসিড, HCl এ লেখা আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, HNO3 তে লেখা আছে নাইট্রিক অ্যাসিড। এখন স্যার এগুলো মুখস্থ করার কোনো নিয়ম আছে? না বাবা, এগুলো আগে অটো আস্তে আস্তে করে মুখস্থ করে নিতে হবে তোমাকে। প্যাচ লাগিয়ে যায়। এটা হবে আস্তে আস্তে, তোমাকে একদিনে হবে এমন কোনো কথা আছে? তুমি পড়তে পড়তে হবে, কারণ তোমাদের সমস্যাটা কোথায় হয়েছে, এই যে নূতন একটা আমাদের দেশে পড়ালেখা শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছিল, ওতে তোমাদের ধ্বংস করে দিচ্ছে। তোমাদের দোষ না। 6-7 এর যে কারিকুলামটা শুরু হয়েছিল, ওইটা যদি আরো 4 বছর এইভাবে চলতো, তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণটাই মনে হয় বিপদে পড়ে যেত। অলরেডি গেছে। কারণ এই যে 9-এর অনেক বাচ্চাদের ক্লাস নিচ্ছি, তারা এখন এই মানে অনেক গুণও পারে না, সরল কিভাবে করে সেটা পারে না। তারপর হচ্ছে বড় বড় বিয়োগ ফল যোগ ফল বীজগণিতের হ্যাঁ পারে না। এগুলি কি, এটা হচ্ছে আমাদের মানে অনেক সৌভাগ্যক্রমে আমরা এরকম একটা কারিকুলাম পেয়েছিলাম। আচ্ছা দেখো, তাহলে এখন NaOH, এই যে তুমি সহজে মনে রাখবা ওএইচ যেখানে থাকবে সেইটা হচ্ছে ক্ষার বা ক্ষারক। একটু পয়েন্ট করে লিখে রাখো। ওএইচ যুক্ত কোনো যৌগ যদি দেখো, তাহলে সেটাকে মনে করবা এটা ক্ষার বা ক্ষারক। ওই যুক্ত। ওএইচ যুক্ত থাকলে কোন যৌগের সাথে, ওই যুক্ত কোনো যৌগ, যুগ। যৌগকে ক্ষার বা ক্ষারক বলে। সংক্ষেপে লিখে রাখো। স্যার কালকে মনে হয় আমি ক্লাসে ঢুকবো না। কালকে ঢুকবা না? না স্যার, বাড়িতে চলে যাবো কালকে। আমাদের শপে আস- পড়া। আসবে কবে, আসবে কবে? স্যার শনিবারে আসবে। শনিবারে আসবা। তাহলে জি স্যার। শনিবারে আসলে আহ আমি হয়তো রবিবারে একটু বাড়ি যেতে পারি, তাইলে তোমার, আচ্ছা, ডিভাইস তো থাকবে সাথে তাই না? আরেকটা তার আগে বলো যে স্যার, আপনার ওই যে ক্লাসগুলো আমরা এখন তো রবি মঙ্গল বৃহস্পতিতে সাজানো, তোমার কি কোনো সমস্যা হচ্ছে? তাহলে এখন চেঞ্জ করা সম্ভব, শনি সোম বুধে নেওয়া, কিন্তু আর 1 মাস পরে কিন্তু এটা চেঞ্জ করা যাবে না। আমি তো স্যার ফুল সপ্তাহে ফ্রি আছি, যে কোনো দিন দিলেই হবে। অথবা হলিডে থাকে স্কুল শুক্র শনি, হুম, জি স্যার। শুক্র শনি আর অন্য যে কোনো একদিন রাখতে পারি, কোনটা ভালো হবে তুমি আমাকে জানাইও। শুক্র শনি রেখা দেন, শুক্র শনি আর অন্য একটা দিন। আচ্ছা শুক্র শুক্র শনি না। আচ্ছা ঠিক আছে, রাখবো। দেখো লক্ষ্য করো এখন, এবার স্যার, পানি, এই যে তোমরা মানে আমার কথাটা শুনে একটু হাস্যকর মনে হয়েছে প্রশ্নটা শুনে, তাই না? জি পানি স্যার। আমরা পাই, বৃষ্টির পানি পাই, ঝর্ণার পানি পাই, নদীর পানি পাই, সমুদ্রের পানিও তো পাই, পাই না? জি স্যার। আচ্ছা, এখন কথা হলো এইগুলো হচ্ছে কোন শ্রেণীর, অর্থাৎ লেখো উৎস ও স্থান ভেদে পানির প্রকারভেদ। উৎস ও স্থান ভেদে পানির প্রকারভেদ। পানির প্রকারভেদ। লিখছি স্যার। লেখো উৎপত্তি অনুসারে পানিকে প্রধানত 4 শ্রেণীতে ভাগ করা যায়। উৎপত্তি অনুসারে। হ্যাঁ, উৎপত্তি অনুসারে, উৎপত্তি স্থল থেকে, উৎপত্তি স্থল, উৎপত্তি স্থল থেকে উৎপত্তি স্থল থেকে। বা অনুসারে, ঠিক আছে,
অনুসারে পানিকে প্রধানত 4 শ্রেণীতে ভাগ করা যায়। স্যার পানিকে প্রধানত, হ্যাঁ, 4 শ্রেণীতে ভাগ করা যায়। 1 নাম্বার দিয়ে লেখো বৃষ্টির পানি। 2 নাম্বার দিয়ে লেখো ঝর্ণার পানি। 2 নাম্বার দিয়ে লেখো ঝর্ণার পানি। বৃষ্টির পানি, ঝর্ণার পানি, 3 নাম্বার দিয়ে লেখো নদীর পানি। চার নাম্বার নদীর দিয়ে লেখো, পানি, হ্যাঁ, 3 নাম্বার হচ্ছে নদীর পানি। সমুদ্রের পানি। 4 নাম্বার হচ্ছে সমুদ্রের পানি। তাইলে এবার আমি যখন প্রশ্নটা করছি হাস্যকর মনে হয়েছে, এখন কি হাস্যকর আছে স্যার? না স্যার। যদি এখান থেকে প্রশ্ন আসতো সমস্যা হতো না? জি স্যার। আর এই এই আলোচনাটা যে করলাম, দেখবা স্কুলের স্যাররা তো পড়ায়, কিংবা অন্য কোনো টিচারের কাছে হয়তো তুমি পড়ো, এই আলোচনাটা করবে না। না স্যার, সায়েন্স কারো কাছে পড়ি না। আচ্ছা, না পড়লেও দেখবা যে স্কুল যখন ক্লাস করাবে স্যারেরা এই আলোচনাটা করবে না। মূলত এই আলোচনাটা অনুপরমাণুর তোমার যে অধ্যায়টা 6 অধ্যায় তার সাথে যুক্ত না, তারপরেও যুক্ত। কারণ পানি যেহেতু আমরা পড়তেছি, পানি হচ্ছে, পানির অপর নাম জীবন, তাই না? এই জীবনটা জি স্যার। সম্পর্কে তো আমাদের জানা দরকার। এখন দেখো, হাইড্রোজেন, এইভাবে লেখা আছে না হাইড্রোজেন? তোমার ওই যে সিরিয়ালে লেখা আছে হাইড্রোজেন। হাইড্রোজেন হচ্ছে পারমাণবিক সংখ্যা কত? 1। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা। এক। আচ্ছা, এখন কথা হচ্ছে স্যার পারমাণবিক সংখ্যা দিয়ে কি করে সেদিন বলছি। পারমাণবিক সংখ্যা দ্বারা কি ইলেকট্রন বিন্যাস করে নাকি? জি স্যার, ইলেকট্রন কি? ইলেকট্রন কি? আচ্ছা, এটা হচ্ছে একটা পরমাণুর হ্যাঁ, মূল তারপর কণিকা। আছে প্রোটন। হ্যাঁ, এই যে লেখো, আমি লিখে দিচ্ছি, পরমাণুর মূল কণিকা। অর্থাৎ এটা যদি একটা নিচে লেখা আছে, সাধারণ ও স্বাভাবিক অবস্থায় একটি নিরপেক্ষ পরমাণু প্রোটন সংখ্যা বা পারমাণবিক হ্যাঁ, সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা সমান। হ্যাঁ, হ্যাঁ, দেখো এখানে পি হচ্ছে প্রোটন, আর এন হচ্ছে নিউট্রন, হ্যাঁ। আর ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করে, ইলেকট্রনের চার্জ মাইনাস, প্রোটনের চার্জ হচ্ছে প্লাস। কিন্তু নিউট্রন চার্জবিহীন, এটার কোনো চার্জ নাই, মানে ধনাত্মক চার্জও নাই, ঋণাত্মক চার্জও নাই। এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এটাকে বলা হয় একটা পরমাণুর মূল কণিকা। ইলেকট্রন কিসের বাইরে থাকে? হ্যাঁ, ইলেকট্রনটা কক্ষপথে থাকবে, বাইরে থাকবে। এই এই যে যে রাউন্ডটা আছে না, এটাকে বলা হয় কক্ষপথ। যেমন ধরো, এই যে স্যাটেলাইট পাঠায় চাঁদে, বলে না যে এখন চাঁদের কক্ষপথে পৌঁছেছে। আর পৃথিবীর ইয়েও কি এরকম এরকম বৃত্তাকার করে থাকে না? তারপর সূর্য, জি স্যার। তারপর বুধ, শুক্র, পৃথিবী, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এইভাবে থাকে না? পৃথিবী আছে তো। তাহলে কি এরা এক একটা নির্দিষ্ট দূরত্বে আছে। এখন এই যে রাউন্ড গুলো, এগুলোকে বলা হয় কক্ষপথ। এগুলো ওরা যেখান দিয়ে চলাফেরা করে সেটাকে বলা হয় কক্ষপথ। তাহলে, হ্যাঁ, তাহলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এটা হচ্ছে 3টা পরমাণুর মূল কণিকা। এই পরমাণু 3টার কি মূল কণিকা, মনে থাকবে? জি স্যার। আচ্ছা, তাহলে ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস, মানে ঋণাত্মক। লিখে রাখো প্রয়োজনে। অবশ্য বিস্তারিত পড়াবো বাবা, পরে যখন পড়াবো, এখন জাস্ট একটা ধারণা দিচ্ছি। দেখো, লক্ষ্য করো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই 3টা হচ্ছে পরমাণুর মূল কণিকা। এখান থেকে পড়তে হবে ইলেকট্রন কি আবিষ্কার করছে, কত সালে আবিষ্কার করছে, ইলেকট্রনের চার্জ কি জানা লাগবে। বিস্তারিত পড়ার সময় বলে দেবো। বই আছে, নিউট্রন, বই আছে। বই আছে? কোন বুকে? জানি না তো। না, না, বইয়ে, ওই নতুন বইয়ে নাই, যে বইটা তোমরা পাবা ওই বইয়ে এরকম নাই। এটা আমি এই পুরান বই আরোকে বলতেছি। তারপর হচ্ছে নিউট্রন, নিউটনের চার্জ। স্যার, 2022-23 বইয়ের সাথে মিলে না। বাবা, এই এত ডিটেলস নাই, আছে। পরমাণুর 3টা মূল কণিকার নাম লেখা আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, কিন্তু কে আবিষ্কার করছে, কত সালে আবিষ্কার করছে, ইয়া লেখা নাই। উম, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন প্রোটনের চার্জ হচ্ছে প্লাস, নিউট্রন চার্জ নিরপেক্ষ, ইলেকট্রন এর চার্জ হচ্ছে ইলেকট্রন মাইনাস। মাইনাস। হ্যাঁ, এখন লিখে রাখো চার্জের কথা যা কিন্তু উঠছে।
লেখো যে সমাধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। স্যার প্রোটনের কি মানে প্লাস, হ্যাঁ, প্রোটন প্লাস, তারপরে ইলেকট্রন মাইনাস। লিখছি স্যার। আর নিউট্রনের কোনো চার্জ নাই, মানে চার্জ নিরপেক্ষ। ওকে। আচ্ছা লেখো সমাধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। সমাধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। যেমন লক্ষ্য করো, হাইড্রোজেনের চার্জ হচ্ছে ধনাত্মক, হাইড্রোজেন প্লাস আয়ন দেয়। হাইড্রোজেন কি ধনাত্মক, এই একটা হাইড্রোজেনের সাথে, মানে একটা হাইড্রোজেনের কাছে আরেকটা হাইড্রোজেনকে তুমি আনতে পারবা না, এইটাকে একটা সাথে আরেকটা যুক্ত করতে পারবা না। বুঝতে পারছো? কারণ ওরা চাবে সবসময় দূরে সরে যেতে। যেমন ধরো এই একটা দাঁড়িপাল্লা আছে এরকম, হ্যাঁ, বিষয়টা যদি এরকম দেখি, ধরো এই আর এই, ওকে। এখন এখানে যদি আমি একটা হাইড্রোজেন লিখি, এখানে একটা হাইড্রোজেন লিখি, এখন ওরা কি করবে, একটা আরেকটা থেকে দূরে, এইভাবে দূরে সরে যাওয়ার চেষ্টা করবে, এভাবে দূরে সরে যাওয়ার চেষ্টা করবে। বুঝতে পারছো? জি স্যার। আবার যখন কেন এক, স্যার? এটা ধর্ম, এটা এগুলো ধর্ম, অর্থাৎ বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করবে। এখন যদি মনে করো এই যে পানির কথাই বলো, হাইড্রোজেন আর অক্সিজেন, এখানে অক্সিজেন ঋণাত্মক, অক্সিজেন ঋণাত্মক। এখন যখন আমি একটা হাইড্রোজেন আর অক্সিজেন এভাবে দিব, তখন ওরা কি করবে, একটার থেকে আরেকটা এরকম কাছে আসবে, ও এরকম কাছে আসার চেষ্টা করবে, হাইড্রোজেন আর অক্সিজেন এরকম কাছে আসার চেষ্টা করবে, মনে থাকবে? জি স্যার। সমধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, মনে থাকবে? জি স্যার। মানে আচ্ছা। এগুলো একই রকম এই জন্য বিকর্ষণ করবে। হ্যাঁ। আবার যদি এই এইচ প্লাস আবার ও প্লাস থাকলে তাহলে আকর্ষণ করতো। হ্যাঁ, ও ও প্লাস থাকবে না, ও মাইনাস, ও ঋণাত্মক মৌল। আচ্ছা, এখন তুমি যখন ওইগুলো পড়েছো মৌলগুলো, কিছু মৌল উচ্চারণের সময়, যেমন সোডিয়াম যখন পড়েছো, সোডিয়াম, তাই না? জি স্যার। উচ্চারণের সময় কি কি উচ্চারণ হয়েছে, সোডিয়াম, আম যুক্ত হয়েছে না লাস্টে, আম। জি স্যার। তাহলে আম যদি কোনো কিছুর উচ্চারণের সময় যুক্ত হয়, যে সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, এই আম উচ্চারণ হইলে হবে ধাতু, লিখে রাখো। ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। লিখছো? জি স্যার। আমুচ্যুক্ত হলে আম উচ্চারিত হলে মৌলগুলো ধাতু, মৌলগুলো ধাতু। ওকে। লিখছো ধাতু? স্যার উপধাতু কি? বলতেছি, তাহলে মৌলগুলো কি ধাতু, পাইছো? জি স্যার। লেখো ধাতু চার্জ ধনাত্মক, ধাতু সবসময় পজিটিভ আয়ন দেয়, এইভাবে লিখে রাখো, ধাতু সবসময় পজিটিভ, মানে ধনাত্মক। লিখছি স্যার। আচ্ছা, এবার তাহলে তুমি কি, এখন 118টা মৌল পড়লে তার মধ্যে কোনটা কোনটা ধাতু তুমি খুঁজে পাবা না? জি স্যার। আচ্ছা, এখন কইছো তুমি উপধাতু, ধাতুগুলো সবসময় শক্ত হয়, তাই না? যেমন লোহা অনেক শক্ত না?
এগুলো ধাতু, কিন্তু এরা মানে উপধাতুটা ধাতুর ন্যায় আচরণ করবে, মানে ধাতুর মতো বৈশিষ্ট্য ওরা দেখাবে, কিন্তু পুরোপুরি ধাতু বলা যাবে না। বুঝতে পারছো? বুঝছি স্যার। আচ্ছা, এখন পুরোপুরি ধাতু বৈশিষ্ট্য দেখাবে, তো কি কি দিয়ে বুঝবো এটা ধাতু না? ওই যে তোমাকে বললাম, উচ্চারণের সময় আম যদি উচ্চারিত হয় তাহলে ধাতু, আর উপধাতু ওইটা তুমি যখন আস্তে আস্তে এই যে ক্লাস 8 9-এ যে রাসায়নিক বিক্রিয়া করবা, তারপর ইন্টারমিডিয়েটে যাবা, তখন তুমি এইটাকে বিস্তারিত জানতে পারবা। বুঝতে পারছো? আচ্ছা, এবার লক্ষ্য করেন, ধাতু আর উপধাতু পাইলাম। এখন এই ধাতুগুলো বাদে যা আছে সবগুলোই কি ঋণাত্মক হইতে পারে? জি স্যার, ধাতু ছাড়া সব ঋণাত্মক। হ্যাঁ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আলাদা আছে, সবাই যে এরকম তা না। কিছু 118টা মৌল, বিভিন্ন ক্যারেক্টারের মৌল আছে, কি বলছে বুঝতে পারছেন? কিন্তু সংক্ষেপে আমাদের ক্লাসগুলোর জন্য বা এই ছোট সময়ে আমরা 8 9 10 পর্যন্ত কিভাবে সহজে চিনতে পারবো, এইভাবে একটু চিনতে পারি আমরা। আর এই আমার একটা স্টুডেন্ট ছিল, নবম শ্রেণীতে বসে এসে 118টা মৌল একদম ঝাড়া মুখস্থ বলতো। বুঝতে পারছেন? সে এবারে মেডিকেলে চান্স পেয়েছে। আচ্ছা, দেখো, এবার তাহলে আমরা ধাতু বা মোটামুটি একটা ধারণা পেয়েছি। এখন কথা হচ্ছে পারমাণবিক সংখ্যা লাগবেই আমাদের, প্রতীক লাগবে, জানলাম। এখন পারমাণবিক ভর সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা অর্থাৎ এই যে একটা মার্কার, এটার একটা ভর আছে, আছে না? জি স্যার। এই পরমাণুগুলো আমরা চোখে দেখি না, এই জন্য তো নাম দিছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র। এগুলিকে বলা হয় ছোট পরমাণু। পরমাণু পরমাণু মিলে হয় অণু, পরমাণু পরমাণু মিলে হবে অণু। তাহলে এগুলো খুবই ছোট। তাহলে পরমাণুর একটা ভর আছে, ওই পরমাণুর ভরকেই বলা হয় পারমাণবিক ভর। পরমাণুর ভরকেই বলা হয় পারমাণবিক পারমাণবিক ভর। ভর। আচ্ছা, তাহলে এখন এই যে পারমাণবিক ভর আমরা মানে কথা বলি যে পারমাণবিক ভর আমরা পাইছি, তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। অক্সিজেনের হচ্ছে 16, সালফারের 32, এরকম আছে, ওইখানে চার্টের মধ্যে আছে। তাহলে তোমাকে অবশ্যই পারমাণবিক সংখ্যা, মৌলের প্রতীক আর পারমাণবিক ভর একদম টানা মুখস্থ করতে হবে স্যার। নট অনলি এই ক্লাস 8-এর জন্য, তুমি সায়েন্সে পড়বা, 9 10 আরো বৃহৎ জগৎ, অর্থাৎ সায়রা বলবে 118টাই মুখস্থ করো, আর দরকারও তাই। বুঝছি। আর এখন তোমার হয়তো দিয়েছি ওই শীটের মধ্যে মাত্র 45টার মতো, তাই নাকি? এই যে স্যার, এটা কি মানে এগুলো দিয়ে কেউ অঙ্ক করে? হ্যাঁ, অঙ্ক করে, রাসায়নিক বিক্রিয়া করে, রাসায়নিক বিক্রিয়া করে। যেমন বলতো। কার্বন ডাই অক্সাইড, লক্ষ্য করো, কার্বন ডাই অক্সাইডের নাম আমরা শুনছি শুনছি না? জি স্যার। আচ্ছা, কার্বন ডাই অক্সাইডের সংকেত কি? CO2। এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ওকে, জি স্যার। তাহলে এখন কার্বন ডাই অক্সাইড কিভাবে হয়েছে? কার্বনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে কি হয়েছে? কার্বন ডাই অক্সাইড হয়েছে। বোঝা কার্বন। গেল? জি স্যার। আচ্ছা, এখন আমরা কার্বন ডাই অক্সাইড পাইছি। এখন যেমন ধরো, আহ যদি এরকম হয়, জিঙ্ক, জেটেন, হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl, এগুলো মনে রাখতে হবে। দেখো, এই যে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড লিখছি, এখন তুমি তো এটা এটা কি লিখলাম তুমি জানো না, এখন এই নামটা শুনছো, এই জন্য শীটের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি মুখস্থ হয়। এগুলো সব সময় লাগবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl। এখন যখন এটা বিক্রিয়া করবে, লক্ষ্য করো, জিঙ্ক, জিঙ্ক এটা একটা ধাতু, আর হাইড্রোজেন একটা প্লাস আয়ন দেয়, এটা মাইনাস। তাহলে লক্ষ্য করো, এটা প্লাস, এইটা প্লাস। এখন জিঙ্কের সাথে কি আমি হাইড্রোজেনকে যোগ করতে পারবো? কারণ দুইটাই তো প্লাস। পারবো না, জি কারণ ওরা স্যার, না। একটা থেকে আরেকটা দূরে সরে যাবে। এই জন্য কি করবে, জিঙ্ক হাইড্রোজেনকে সরাই দিবে। হাইড্রোজেনকে সরাই জিঙ্ক হাইড্রোজেনের জায়গায় বসে ক্লোরিন ঠিক থাকবে, এই হাইড্রোজেন আলাদা হয়ে গেছে। এখন এটা কি হচ্ছে? জিঙ্ক ক্লোরাইড। এটাকে বলা হয় কি? জিঙ্ক জিঙ্ক ক্লোরাইড। ক্লোরাইড। এখন জিঙ্ক ক্লোরাইডের সঙ্গে Zn Cl2। এখন কথা হচ্ছে, দেখো, এখানে ক্লোরিন কয়টা হয়েছে স্যার?
দুইটা। দুইটা। এখানে আছে কয়টা? একটা। একটা। তাহলে এখন যদি একটা থাকে তাহলে এখানে দুই দিয়ে গুণ করবো না? তাহলে এখন দুইটা হাইড্রোজেন হয়েছে না? এইচ টু দুইটা। এখন এখন লক্ষ্য করো, তার মানে কি এখানে হাইড্রোজেন একটা, এখানে হাইড্রোজেন দুইটাই, তো এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। এরকম তীর চিহ্ন দেওয়া থাকতে পারে, এটাকে বলা হয় কি হাইড্রোজেন গ্যাস। মনে থাকবে? আচ্ছা এখন দেখো, তাহলে এখন মেলে না? একটা জিঙ্ক, একটা জিঙ্ক, ক্লোরিন দুইটা, ক্লোরিন দুইটা, হাইড্রোজেন দুইটা, হাইড্রোজেন দুইটা, মিলছে? জিঙ্ক তো দুইটা না, একটা। জিঙ্ক একটা, এখানে একটা আছে, ওখানেও একটা আছে, জিঙ্ক তো আর বেশি না। এটা তো সব তীর চিহ্ন দিয়ে বুঝাইছে। হ্যাঁ বাবা, তীর চিহ্ন দিলে সমতাকরণ, মানে ওই যে কি বলছি, ক্ষেত্রটা বলছি কি, তুমি যদি না করো তাহলে তোমাকে জিরো দেবে না, কিন্তু করতে হয়। আর সমান চিহ্ন দিলে তোমাকে করতেই হবে, না করলে তুমি জিরো পাবা। বিষয়টা হলো এমন, আর কিচ্ছু না। মানে এখন যে আমি এখানে টু দিয়ে গুণ করছি, এটা যদি আমি মানে সমান চিহ্ন দিতাম, তাহলে এটা আমার করতেই হইতো। করতেই হইতো, আর এখানে যদি তুমি না পারো এক্সিডেন্টলি, যে হ্যাঁ আমি এখন বুঝতেছি না, তুমি করো নাই, সেক্ষেত্রে তুমি কিছু নম্বর পাবা। তাহলে ওয়ান। হ্যাঁ। এখন কিন্তু তোমাকে সবগুলো করতে হবে, সমান চিহ্নও করতে হবে, তুই চিহ্নও করতে হবে। বুঝা গেল? আচ্ছা এখন এই যে তারপর দেখো যে আমরা যদি এই যে রাসায়নিক বিক্রিয়াগুলো লিখতেছি, তাহলে তোমার কাছে কি মনে হচ্ছে? দেখো, এই যে জিঙ্কটা, জিঙ্ক কাকে সরাই দিছে? হাইড্রোজেনকে সরাই দিছে না? আচ্ছা, তোমার কাছে যে শীটটা দিছি, প্রথম মৌলটা কি আছে? হাইড্রোজেন আছে না সবার উপরে, এক নম্বরে? জি স্যার, হাই ও ধাতু H11। হ্যাঁ, না না, হাইড্রোজেন এক নম্বরে আছে না? জি পারমাণবিক স্যার। সংখ্যা একে, হাইড্রোজেন। আচ্ছা, জিঙ্ক আছে কততে? জিনিস তো আমি এখনো যাইনি স্যার, পড়ি নাই এখনো। আচ্ছা যাই হোক, জিঙ্ক ধরো 20-25 যেখানে আছে আছে, হাইড্রোজেন প্রথমে আছে। এখানে মৌলগুলোকে স্যার, কিন্তু শক্তি অনুসারে সাজানো হয়েছে, শক্তি স্তর অনুসারে, লক্ষ্য করো কথাটা, মৌলগুলোকে শক্তি স্তর অনুসারে সাজাইছে। যার সবচেয়ে কম শক্তি তাকে প্রথমে দিছে, অর্থাৎ হাইড্রোজেন হচ্ছে কম শক্তিওয়ালা পরমাণু, বুঝছো? মৌলিক সবচেয়ে কম পদার্থ। হচ্ছে হাইড্রোজেন। হ্যাঁ, হাইড্রোজেন। এখন এই জন্য কি করছে, জিঙ্ক করে তারাই দিছে, জিঙ্ক করে ধাক্কা মারছে, ধাক্কা মেরে সরাই দিছে যে ভাই তুই ওখান থেকে যা, আমি এখানে বসবো। বসছে, জিঙ্ক ক্লোরিনের কাছে বসছে, হাইড্রোজেনকে সরাইছে, কিন্তু হাইড্রোজেন কিন্তু জিঙ্ককে সরাই দিতে পারবে না। জিঙ্কের শক্তি বেশি, এই জন্য জিঙ্ক প্রথমে বসছে। হ্যাঁ হ্যাঁ, জিঙ্ক প্রতিনিধিত্ব করে। বুঝছি। বুঝতে পারছেন? আচ্ছা এখন এই যে দেখো, এরপরে আমরা পরমাণু যখন পড়ব, ইলেকট্রন বিন্যাস, সেটা আমরা আলোচনা করেছি। এখন এই যে আজকের ক্লাসটা, এই আলোচনাগুলোর অর্থ কি জানো? যাতে করে ওই শীটের গুরুত্বটা বুঝো। এখন পর্যন্ত বই পাও নাই, বিজ্ঞানে কি আছে কেউ জানে না, জানে? না স্যার। আচ্ছা, স্যার অথচ পুরান বই আছে। হ্যাঁ পুরান বই আছে, ক্লাস নিচ্ছে স্কুলে বিজ্ঞান। জি স্যার। আচ্ছা, তাহলে তো শুরু হয়ে গেছে এখন। এই জিনিসগুলো হয়তো স্যার, প্রথমে পর্বগুলোর বৈশিষ্ট্য শিখাইতেছে। হ্যাঁ রে বাবা, বুঝতে তো পারছি আমি, 1 নাম্বার চ্যাপ্টার ওটা তো, জীববিজ্ঞানের চ্যাপ্টার একটা ক্লাসে মুখস্থ, মানে লাইন বাই লাইন পড়াই দিলেই মুখস্থ করলে হয়ে যাবে ওটা, কিন্তু বোঝার বিষয় তো 6 অধ্যায় থেকে শুরু। আচ্ছা এখন আমার এই ক্লাসটার অর্থই হচ্ছে তুমি খুব ভালো করে এইগুলো মুখস্থ করা শুরু করো বাবা, কারণ 6 অধ্যায়ে যখন যাওয়া হবে, আমিও এই যে এই জিনিসগুলো তোমাকে বললাম, এই জিনিসগুলো তুমি যাতে করে পড়া শুরু করো, আমাদের পরবর্তী ক্লাস থেকে কিন্তু সিলেবাস আগানো শুরু হবে। আর আমি যেহেতু কন্টিনিউয়াসলি তোমার অঙ্কবিজ্ঞান ক্লাস নিব আর বাকিগুলো শীট দিব, তুমি দেখবা যে তোমার এই অঙ্কবিজ্ঞানে প্রবলেম থাকবে না, অন্যদের চেয়ে তুমি ভালোই পারবা। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর যদি শুক্র শনি বাড়িতে যাও, কালকে ক্লাসে যুক্ত না হও, তাহলে শুক্র শনি তো গেল। আর এখন আমরা তাহলে নেক্সট সপ্তাহ থেকে, কাল এই শুক্র শনি বাদ দিয়ে পরবর্তী শুক্র শনি আর মাঝখানে একদিন কোন দিন দেব তুমি আমাকে জানাই দিও, আমি সেইভাবে দিব। সোমবার বা বুধবার দিলে ভালো হয় আমার জন্য। এখন তুমি সেভাবে চিন্তা করো, কারণ এখন যেভাবে সেট হবে, পরবর্তীতে ক্লাস আরো 2টা বাড়বে,
সেটা আমরা পরে ভাববো। আচ্ছা আচ্ছা। আচ্ছা স্যার, তাহলে ভালো থাকবেন। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম।